আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আমরা করতেছিলাম অনার্স দ্বিতীয় বর্ষের জন্য চিরায়ত বলবিদ্যার দ্বিতীয় অধ্যায়ের আমরা মূলত 4টা লেকচার দিয়েছি। আজকে আমরা পঞ্চমতম লেকচারে আসছি। পঞ্চমতম লেকচারে আমরা দেখব হ্যামিল্টন নীতি থেকে কিভাবে নিউটনের দ্বিতীয় সূত্র পাওয়া যায়। তবে এই নীতিটা বা এই লেকচারটা দেখার পূর্বে আপনারা কিন্তু অবশ্যই লেকচার 1 থেকে দেখে আসতে হবে আমার এই ভিডিওগুলো, না হলে কিন্তু আপনি বুঝবেন না। অন্তত এই লেকচার 3 এবং 4 আপনাকে দেখতেই হবে, কারণ ওই দুইটার মধ্যে আমি কিছু বেসিক আলোচনা করেছি এবং আজকেও আমি কিছু বেসিক দিব, কারণ ওই বিষয়গুলো হচ্ছে ধারাবাহিক। এমনি চিরায়ত বলবিদ্যা অনেক কঠিন একটা সাবজেক্ট। আমি এই সাবজেক্টটা খুব সহজে একবারে 19-এর মতো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এই ভিডিওগুলোর জন্য বেসিক দিয়ে থাকি। সেই বেসিকগুলো যদি আপনারা না দেখেন তাহলে তো ভাইয়া বুঝতে সমস্যাই হবে। তো আসি আমরা আমাদের এই হ্যামিল্টন নীতি থেকে কিভাবে নিউটনের সূত্র প্রমাণ করতে হয়। এই সূত্র প্রমাণের জন্য আমাদের 3টা জিনিস একটু খেয়াল করি। আমাদের এখানে দেওয়া আছে কি হ্যামিল্টন, আমরা দেওয়া আছে হ্যামিল্টন। আমি হ্যামিল্টনের এইচ ধরলাম। আচ্ছা, হ্যামিল্টন থেকে আমাকে কই যেতে হবে? নিউটনিয়ান বলবিদ্যায়, মানে নিউটনের দ্বিতীয় সূত্রে যাইতে হবে। এখন দেখা গেল হ্যামিল্টন থেকে নিউটনের দ্বিতীয় সূত্রে যাওয়ার ক্ষেত্রে মাঝখানে আরেকটা আমাদের জিনিস লাগতেছে, সেটা হচ্ছে এল মানে ল্যাগ্রাঞ্জিয়ান। আমি এখানে সংক্ষেপে নামগুলো লিখতেছি, হ্যামিল্টন বানান টানা স্পেলিং দরকার নিয়ে। তো তার মানে আমার হ্যামিল্টনের নীতি থেকে মানে নিউটনের সূত্রে যেতে হলে আমাকে প্রথমে হ্যামিল্টন নীতি থেকে যেতে হলে আমাকে ল্যাগ্রাঞ্জিয়ান নীতি জানতে হবে, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনগুলো জানতে হবে, মানে ল্যাগ্রাঞ্জিয়ান সম্পর্কে জানতে হবে এবং আমাকে নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এখানে হ্যামিল্টন বলবিদ্যা, ল্যাগ্রাঞ্জিয়ান বলবিদ্যা এবং নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কে জানতে হবে। এই 3টা বলবিদ্যায় কি বলতে চাইতেছে সেই বিষয়গুলো নিয়েও আমি চাইলে একটা ভিডিও বানাতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আপনারা এই থিওরি ভিডিওগুলো দেখতে চান না, অথচ ক্লাসিক্যাল মেকানিক্স বুঝতে চান ইজিলি। তো থিওরি বিষয়গুলো না দেখে আপনি যদি এইগুলো দেখতে চান বা বুঝতে চান তাহলে তো ভাইয়া কিছু করার নেই। ক্লাসিক্যাল মেকানিক্স আজীবন আপনাদের কাছে কঠিনই থাকবে, কারণ এটা এমনও কঠিন। আমি নিজেও বলি এটা একটা কঠিন সাবজেক্ট, কিন্তু যখন আপনি বেসিকগুলো জানবেন তখন আপনার কাছে কঠিনটা একটু মিডিয়াম লেভেলে এসে পড়বো, আপনার আয়ত্তে এসে পড়বে। এমন না যে আপনি পারবেন না। তো আমি এই জিনিসটা চাইছিলাম এটার উপরে একটা ক্লাস নিব, কিন্তু এর আগের যে 2টা থিওরি ক্লাস এটা আপনারা বেশি ভিউ দেন নাই বা দেখেন নাই, আপনাদের কোনো রেসপন্স কমেন্ট আমি পাই নাই। তার কারণে আমি আর থিওরি ক্লাস নিতেছি না। তাই আমি সরাসরি এখানে কোশ্চেনে চলে যাব, কারণ কোশ্চেন আপনারা যারা একটু ভালো স্টুডেন্ট তারা বুঝে যাবেন, হয়তো যারা একটু মিডিয়াম লেভেলে তাদের একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু এই কষ্টটার জন্য আমি দায়ী না, আপনারা দায়ী। কারণ আপনারা রেসপন্স না দিলে আমি তো থিওরি ক্লাস বানাবো না। আচ্ছা দেখুন, ব্যাপারটা হচ্ছে তারপরে আমি একটু আলোচনা করব। দেখেন, নিউটনিয়ান বলবিদ্যায় বলতে চাইতেছে যে আমরা কোনো বস্তুর উপর ফোর্স ক্রিয়েট করব, ফোর্স দিব। অর্থাৎ এই নিউটনিয়ান বলবিদ্যা মূলত বলের উপরে কাজ করে। কিসের উপরে? বল মানে যে কোনো ব্যবস্থা বা সিস্টেমের উপরে ফোর্সটা কি, ফোর্সের ফলে বস্তুর বেগ, ত্বরণ বা গতি, আমরা যেগুলোই বলি না, দূরত্ব, এই সকল বিষয় নিয়েই আমাদের নিউটনিয়ান বলবিদ্যা কাজ করে, যেটা আমরা 9ম-10ম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েটে পড়েছি। আচ্ছা, তারপরে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে যে মূলত কাজ করে গতিশক্তি এবং বিভব শক্তির পার্থক্যের উপর, অর্থাৎ গতিশক্তি টি মাইনাস বি এই টাইপের বিষয়ের উপর। অর্থাৎ সে গতিশক্তি এবং বিভব শক্তির পার্থক্য নিয়ে কাজ করে এবং সেই পার্থক্য অনুযায়ী মানে সে শক্তির হিসাব নিয়ে কাজ করে। এই শক্তির হিসাব থেকে সেই ল্যাগ্রাঞ্জিয়ান কি করছে, একটা বলবিদ্যা তৈরি করছে। সেখানে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনও আছে, আমরা জানি। তো আমরা ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন কিন্তু ওই যে লেকচার 2-এ আপনারা 1-2-এ কিন্তু আমি ওইখানে দেখাইছি। তো আপনারা এই জন্যই বলছি যে লেকচার 1 থেকে দেখতে হবে এই অধ্যায়ের ভিডিওগুলো। যারা নতুন আছেন তারা প্রথম থেকে দেখে তারপরে এই ভিডিওতে আসবেন। আচ্ছা, তো এখানে বিভব শক্তি, গতিশক্তি, এই সকল ব্যাপার। হ্যামিল্টনই কাজ করে অ্যাকশনের উপর কাজ করে। অর্থাৎ অ্যাকশন বলতে মানে একটা বস্তু, মনে করেন এইটা যদি একটা সমতল হয়, একটা বস্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এখানে 2 নম্বর পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রাস্তা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার রাস্তা, বা আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার রাস্তা। অর্থাৎ হ্যামিল্টনিয়ান বলবিদ্যা বলতে চাচ্ছে যে আমার লাস্ট গতিপথ এবং ফার্স্টের গতিপথ থেকেই আমি এই বস্তুটা কিভাবে আসছে, কিভাবে যাবে, সেই সকল তথ্যাদি, সকল ইনফরমেশন আমি
একটা জিনিসে আইনা প্রয়োগ করব, সেই জিনিসটাই হচ্ছে অ্যাকশন। এখানে অ্যাকশন ইন্টিগ্রাল করতে হয়, লাইন টু ইন্টিগ্রাল, অনেক কিছু আছে ভাইয়া, এগুলো থিওরি নিয়ে করলে ভিডিওটা আজকে বড় হয়ে যাবে, আমি এগুলো আর বেশি আর যেতে চাচ্ছি না। তো যাই হোক, এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করব, মানে এই প্রশ্নটা আমরা সলভ করার ট্রাই করবো আজকে, খুবই ইজি এবং খুব সহজ পদ্ধতিতে। আমি আপনাদেরকে বলে রাখলাম, আপনারা যদি এই ভিডিওটা না বোঝেন, যে ভাইয়া আপনার এই ক্লাসটা দেখার পরে আমার অন্তত মনে হয়েছে যে না, ক্লাসিক্যাল মেকানিক্সটা যদি এইভাবে কেউ বোঝায় সহজ, এই কমেন্ট আপনারা করবেন। যদি এই ক্লাসটা দেখার পরে যদি আপনাদের কাছে হার্ড লাগে ভাইয়া, তাহলে আমি আর কখনোই আপনাদেরকে রিকোয়েস্ট করবো না যে আপনি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, কারণ আমি তো সহজভাবে উপস্থাপন করতে পারতাছি না। তাহলে আমি কেন বলবো, আমার কি যুক্তিতে আমি আপনাদেরকে দেখতে বলবো? তবে আমি এই ভিডিওটা অন্তত বলবো সবাই যারা আছেন ফার্স্ট টু লাস্ট দেখবেন। যদি এই কোশ্চেনটা আপনার কাছে কঠিন লাগে, তবে আমি তো বললাম আপনাদের রিকোয়েস্ট করবো না দেখার জন্য। যদি এইটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কি করবেন, আমার ভিডিওগুলো বাকিগুলো দেখবেন। তো আপনারা কমেন্টে তো অবশ্যই বলবেন, কারণ আমি কমেন্টের উপরে নির্ভর করে ভিডিও বানাই, তো এটা সবাই জানে। যদিও আমি বলি না যে আপনার সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবার তো আপনার দরকার নেই, আমার সাবস্ক্রাইবার দরকার নেই। যারা অনার্সে পড়াচ্ছে সে তো জানে তার কোন চ্যানেলটা দরকার, সে এমনি সাবস্ক্রাইব করবে, আমি কেন চাবো? তবে আমি কমেন্টটা চাই, কারণ আমি জানতে চাই আপনার ওপিনিয়নটা কি। দেখুন এইখানে তাহলে আমাকে হ্যামিল্টন থেকে নিউটনের গতিসূত্রে আসতে বলতেছে। আমি হ্যামিল্টন থেকে, হ্যাঁ আচ্ছা, নিউটনের গতিসূত্র বলতে আমরা বুঝতে চাইতেছি এফ সমান এম এ। ধরেন এইটা একটা বস্তু, এই বস্তুটাকে আমরা কি করলাম, একটা ফোর্স দিলাম, সে ফোর্সের কারণে বস্তুটা এই পজিশনে আসলো। হ্যাঁ, এইখান থেকে আমরা বস্তুর ভর এম এবং এখানে উক্ত ত্বরণ আমরা যদি এ পাই, তাহলে আমরা কিন্তু এই সমীকরণটা ইজিলি আনতে পারি, এফ সমান এম এ। এরকম গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা দেখেছি নিউটনিয়ান বলবিদ্যায়। তো আমাকে হ্যামিল্টনে বলতে চাইতেছে যে আমি তো অ্যাকশনের উপর কাজ করি, পুরা আমার বস্তুর গতিপথ আমি কাজ করি না, আমার বস্তুর যেইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আসার যেই তথ্যাদি, সেই তথ্যাদি নিয়ে আমি কাজ করি। এই হ্যামিল্টনিয়ান বলবিদ্যা থেকে নিউটনিয়ান বলবিদ্যায় আসা যায়, সেই জিনিসটাই আজকে প্রমাণ করবো। এইখান থেকে এখানে কিভাবে আমরা আসবো সেটাই আমি দেখাই। হ্যামিল্টনিয়ানের কিন্তু আবার আরেকটা ব্যাপার আছে, আমি চিত্রটা এইভাবেও দেখাইতে পারি চাইলে, যে একটা বস্তু আপনার বন্ধু আপনাকে, আমরা অনেক সময় কি করি, ক্রিকেট খেলতে গেলে আমরা বলতাম যে, ও বলতো আচ্ছা আমি একটা ক্রিকেট বল অনেক উঁচুতে মারি, দেখি তো তুই ক্যাচটা ধরতে পারস কিনা, এরকম বলা হতো। তখন ধরেন একটা ক্রিকেট বল, এইটা একটা ক্রিকেট বল, এই ক্রিকেট বলটা অনেক উঁচুতে নিক্ষেপ পড়লো, সেটা আস্তে 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 আবার নিচে আসা পড়লো। হ্যাঁ, এখন এই ব্যাপারটার সাথেও কিন্তু হ্যামিল্টন আর ল্যাগ্রাঞ্জিয়ান কাজ করে, এটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এই ভিডিওটা আপনাদেরকে আমি ওয়াদা দিতেছি, আমি খুব সহজে ব্যাখ্যা করার ট্রাই করব, আপনারা শুধু মনোযোগ সহকারে দেখেন। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমার নিউটনিয়ান বলবিদ্যা আমি যদি এফ এর মান কখনো পাইয়া যাই, তাহলে এফ এর মান পাইয়া গেলে সেই মানটাকে আমরা সুন্দর মতো সাইডে রাখা দেবো, কারণ আমার এইটা দরকার। আর আমার কি দরকার, আমার হ্যামিল্টন দরকার। আচ্ছা, হ্যামিল্টন দরকার হইলে হ্যামিল্টনে কাজ করে কি নিয়ে, হ্যামিল্টনে কাজ করে আমরা দেখলাম যে অ্যাকশন নিয়ে। আর অ্যাকশনটা মূলত কিসের উপরে কাজ করে, আমার গতিশক্তি বিভব শক্তির উপর না, ওই যে ল্যাগ্রাঞ্জের। তো ধরেন আমরা আবার সেই উদাহরণটাতে যাই, দেখেন আমি আগে বুঝাই লই, তারপরে আমি ইকুয়েশনটা ধরলেই আপনি বুঝে যাবেন, এইগুলো আগে বুঝালো। মনে করেন এইখানে এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা বস্তু এইভাবে আমরা নিক্ষেপ করলাম প্রাসের মতো। আচ্ছা, আমি প্রত্যেকটা পয়েন্টে একটা নিলাম, এটা একটা সমতল নিলাম। আমি যদি এই পয়েন্টে ধরলাম গতিশক্তি T1, এই পয়েন্টে ধরলাম গতিশক্তি T2, এই পয়েন্টে ধরলাম গতিশক্তি T3, এই পয়েন্টে ধরলাম গতিশক্তি T4। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এই পয়েন্টে যখন T1 গতিশক্তি, তাহলে তার কি একটা বিভব শক্তি আছে না, তাহলে তার বিভব শক্তির কাজ করবে, সে এইখান থেকে কতটুকু উচ্চতা, আমি H1টা দিয়ে দিলাম, এখান থেকে তার উচ্চতা H2, এখান থেকে তার উচ্চতা H3, এখান থেকে তার উচ্চতা H4 দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমরা এই বস্তুটা যখন এই পয়েন্টে থাকবে, সেই পয়েন্টে তার একটা গতিশক্তি বিভব শক্তি আছে, এই পয়েন্টে তার একটা গতিশক্তি বিভব শক্তি আছে, কারণ বিভব শক্তিটা সৃষ্টি হয় উচ্চতার কারণে। আচ্ছা, আবার এই পয়েন্টে কি আছে, তার বিভব শক্তি গতিশক্তি আছে, এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি আছে। ল্যাগ্রাঞ্জে বলতে চাইতেছে যে ভাইয়া তুমি এইখানে যে বিভব শক্তিটা পাইলা, গতিশক্তিটা পাইলা, তারে বিয়োগ করো, তাহলে T1 মাইনাস H1 মানে V1, এটি H1 দিছি কারণ আমি এটা বি এর রাশি, ধরেন B1, হ্যাঁ
B1 দিয়ে দিই, কারণ আপনারা আবার একটু কষ্ট হইব যদি বুঝতে। B4। আচ্ছা, আবার এইখানের এই হিসাবটা কত হইব, তাহলে T2 মাইনাস B2, এখানে T3 মাইনাস B3, এখানে T4 মাইনাস B4। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা পয়েন্টের জন্য এগুলা কি এক একটা ল্যাগ্রাঞ্জিয়ান, এগুলা কি এক একটা ল্যাগ্রাঞ্জিয়ান, এগুলা এক একটা ল্যাগ্রাঞ্জিয়ান। হ্যাঁ, ল্যাগ্রাঞ্জিয়ান। তো ল্যাগ্রাঞ্জিয়ানে চাইতেছে যে বিভব শক্তি আর গতিশক্তির পার্থক্য করতে, আর আমাদের হ্যামিল্টনে চাইতেছে কি যে না ভাইয়া আমি তো এইটা চাই না, আমি আরেকটা বিষয় চাই। সেটা কি? তাহলে হ্যামিল্টন দাদু আমাদের কি চাইতেছে? হ্যামিল্টন দাদু বলতে চাইতেছে যে দাদু তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার প্রত্যেকটা জায়গায় তো একটা বিভব শক্তি গতিশক্তি আছে, তুমি একটা কাজ করো, তোমার এই পয়েন্টের বিভব শক্তি আর গতিশক্তি আর এই পয়েন্টের বিভব শক্তি গতিশক্তি তুমি সব এখান থেকে এখানে আসতে যতটা বিভব শক্তি লাগছে সবগুলারে যদি আমি একত্রে যোগ করে দিই, ধরেন এই 4 ল্যাগ্রাঞ্জিয়ান 1, ল্যাগ্রাঞ্জিয়ান 2, ল্যাগ্রাঞ্জিয়ান 3, ল্যাগ্রাঞ্জিয়ান 4, প্রত্যেকটা ল্যাগ্রাঞ্জিয়ানকে যদি আমি কি করি যোগ করতে পারি, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান তো এখন এতগুলো ল্যাগ্রাঞ্জিয়ান আমরা কীভাবে যোগ করি, এটার জন্য কিন্তু আমাদের বিজ্ঞানী নিউটন এবং লিবনিজে কি দিয়ে গেছে, ক্যালকুলাস দিয়ে গেছে, সেইটা আমরা কি করি ইন্টিগ্রেশন করে দিই। এখন এই ইন্টিগ্রেশনটা আবার কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। হ্যামিল্টনে আবার এই সময়ের মানে টি এর সাপেক্ষে করছে এটা। তো উনি বলতে চাইতেছে আমি ল্যাগ্রাঞ্জিয়ানকে T1 থেকে T2 পর্যন্ত লিমিটে আমি কি করলাম, এই ডিটির সাপেক্ষে আমি এটাকে এই ইন্টিগ্রেশন করে দিলাম, ফলে আমি একটা কি পেয়ে গেলাম, আমি ল্যাগ্রাঞ্জিয়ান এই জিনিসটাই হচ্ছে হ্যামিল্টনের পরিবর্তন নীতি। মানে সে এই প্রত্যেকটা এই যে L1 L2 L3 এইগুলো না লেখা সে কি করলো, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের সব লিমিটটা আইনা দিয়া সে এই এলআরে কি করে দিল, ইন্টিগ্রেশন করে দিল। তাহলে এই টোটালের জন্য যে কি টোটাল এই এখান থেকে এই রাস্তাটা আসতে যে টোটাল কি পাইছি আমরা, L1 L2 L3 সবগুলোর যোগফলের মানই তো এটা বুঝাইতেছে না। এখন এই জিনিসটাই হচ্ছে আমাদের হ্যামিল্টন, আর এইটা থেকেই আমরা হ্যামিল্টনের থেকে এই জিনিসটা থেকেই আমরা কি বার করে দিব, এফ, এই জিনিসটা থেকেই আমরা এফ সমান এম এ বার করে দিব। হ্যাঁ, আমরা এটা প্রমাণ করবো। তো আসুন এবার প্রমাণে চলে যাই, অনেক বকবক করছি, আপনাদের আর জ্বালাতে চাই না। দেখেন, আচ্ছা এবার তাহলে আমরা কি করবো, আমাদের যেহেতু হ্যামিল্টন থেকে নিউটনে যাইতে হইব, তাই আমরা কিন্তু ত্বরণ, এই বেগ, দূরত্ব এইসব নিয়ে কাজ করতে পারবো না। আমাদের হ্যামিল্টন থেকে যেহেতু নিউটনে যাইতে হইব, তাই হ্যামিল্টনে কি করতে চাই, হ্যামিল্টনে চাইছিল কি মনে আছে, ওই যে আমার হ্যামিল্টনে চাইছিল যে ইন্টিগ্রেশন T1 T2 L dt, এই যে হ্যামিল্টনে এটা চাইতেছে। তো হ্যামিল্টনে যে এলটার মান চাইতেছে, এল মানে কি, এল হচ্ছে T মাইনাস বি। ও T মাইনাস বি, তাহলে ভাইয়া আমি কিন্তু বুঝে গেছি, আপনি কিন্তু আমাদের লেকচারে 1-2 করাইতেন T মাইনাস বি মানে ল্যাগ্রাঞ্জিয়ান। তো এই ল্যাগ্রাঞ্জিয়ানের T মানে কি ভাইয়া, গতিশক্তি, বি মানে কি বিভব শক্তি। তাহলে গতিশক্তি আর বিভব শক্তির মানটা যদি আমি কোনো মতে বার করে আনতে পারি, তাহলে তুমি এই ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে বসাই দিব, ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে যদি বসাই দিয়া তাদের এই ডিটির সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করলে দেখবেন দৌড়ায়া এফ সমান এম এ আয় পড়ছে। আর এটাই আমি দেখাবো। তাহলে কি করতে হইব, যেহেতু আমি হ্যামিল্টন থেকে করবো, তাহলে আমার গতিশক্তি টি এর মান আগে বার করতে হইব, তারপরে বি এর মান বার করতে হইব, টি এর মান বি এর মান বার করে আমি কি করতে হইব, এই সূত্রটার মধ্যে এই টি মাইনাস বি এর মানটা বসাই দিব, ক্যালকুলেশন করলেই এফ সমান এম এ আসা পড়বো। এর হলো এই টোটাল অঙ্কের সারাংশ। আমরা এই কাজটা করি। ওকে, কিছু বাংলা টাংলা লেখা আছে এইটার মধ্যে, মানে এই অঙ্কটার একটা নোট আছে আমার কাছে, খুব সুন্দর করে আমি নোট করছি, আপনাদের জন্যই করছি। এই নোটটা আমি কি করবো, আমি আমার ফেসবুক পেজ যেটা আছে, আমাদের কিন্তু ইউটিউবের সাথে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নামও ইউটিউবের নামের সেম, ফিজিক্স স্টাডি বিডি লেখা সার্চ দিলে আপনারা আশা পড়বো। ওই ফেসবুক পেজে আমি ওই হ্যান্ড নোট যেটা আছে আমার আজকের এই প্রশ্নের জন্য, সেইটা আমি ওইখানে ছবি তুলে আপলোড দিব। সেই আপলোডকৃত ছবির লিঙ্কটা আমি এই ভিডিওর মানে কমেন্টে পিন করে দিব, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এইটা উঠানোর এত টেনশন করেন না, খুব আমি একবারে সাজায় লেখা রাখছি আপনাদের জন্য, ওইটা আপনারা জাস্ট নিজের খাতায় তুলে নেবেন ছবিটা দেখা। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করি, আমরা মনে করব যে আমাদের কাছে যদি একটা ভেক্টর আর ভেক্টর থাকে, অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরের মান এক্স, ওয়াই এবং জেড, এই যে মানটা আমাদের এই দূরত্বে মানে এই অবস্থানে, যদি এই বিন্দুতে একটা বস্তু অবস্থান করে এবং সেই বস্তুটা যদি এম ভরের হয় এবং ওই এম ভরের বস্তুর উপর যদি কোনো বল ক্রিয়া করে, এফ বল ক্রিয়া করলে ওই বস্তুটা কিন্তু গতিশীল থাকবে।
মানে সুষম গতিতে থাকবে না। তাহলে এই অবস্থানে m ভরের, তাহলে আমরা এইটা বাংলাটা আমি কিন্তু খাতায় ওটা আমি নোটটা দিয়ে দেবো আপনারা, আমি জাস্ট মুখে বলে দিই। এই অবস্থানে m ভরের কোনো বস্তুর উপর যদি কোনো একটা বল ক্রিয়াশীল হয়, তাহলে উক্ত বস্তুটি সুষম গতিতে চলে। আর সুষম গতিতে চললে আমরা কি করবো, গতিশক্তির মান টি বার করলাম। ওই যে মনে আছে টি ভি, এরপরে ল্যাগ্রাঞ্জ এই হ্যামিল্টন নীতি বসামো। তাহলে আমরা এই কাজটাই করি এবার। আর এই আটটা দ্বারা কি বোঝায় আসলে, এটা অবস্থান ভেক্টর। হ্যাঁ, অবস্থান ভেক্টরের মান কিন্তু এক্স ওয়াই জেড তিনটা দিছে। এটার কারণ কি? কারণ আপনারা একটু খেয়াল করুন, আমরা যদি এটা তো আমাদের এক্স অবস্থান, এটা আমাদের ধরি ওয়াই অবস্থান, এটা জেড অবস্থান যদি ধরি, হ্যাঁ, তাহলে এক্স ওয়াই জেড। মনে করেন আমার এইখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুটা কিভাবে আছে, এক্সের দিকে সে একটু গেল, এক্সের দিকে গেল, তারপরে ওয়াই তো এই দিকে না, সে ওয়াই এই যে এক্সের দিকে গেল, হ্যাঁ, এক্সের দিকে যাওয়ার পরে এইটুক ধরলাম আমরা এক্স পর্যন্ত গেছে এইটুক, হ্যাঁ, এক্স স্থানাঙ্কে এইটুক গেছ, তারপরে সে একটু এদিকে আসলো, ওয়াই এর দিকে আসলো, এটা হলো ওয়াই, দেন সে জেডের দিকে সে উঠলো, হ্যাঁ। তাহলে আমরা এই মূলত বস্তুর মানটা আমরা কিন্তু তিনটা স্থানাঙ্ক অনুযায়ী পাই। একটা 3 ডাইমেনশনালে যদি একটা বস্তু রাখি আমরা কোনো জায়গায়, হ্যাঁ, এই যে এই বস্তুটা রাখি এরকম, হ্যাঁ, তো এখানে এই বস্তুটার এইটা হলো তার স্থানাঙ্কটা, আর তার হচ্ছে ভরটা হচ্ছে এম। এই অবস্থানে বস্তুটা বার করতে হলে আমার কি করতে হয়, এক্স ডিরেকশনে যাইতে হয়, ওয়াই ডিরেকশনে কিছু আইতে হয়, এবং তারপরে আমরা জেড ডিরেকশনে উঠলে আমরা বস্তুটা পায়ালাই। এই জন্য আমরা এই ফাংশনটা আর কি, আর এর যেই ভেক্টর অবস্থান ভেক্টরের ফাংশনটা লিখছি। তো এইটা আপনাদের এত আর সমস্যা হবে না, আমি তো বুঝাই দিলাম। ওকে, এবার আমরা তাহলে ওই যেহেতু বস্তুটার উপর ক্রিয়াশীল একটা বল, তাহলে সেই বলের কারণে আমরা কি পাবো, গতিশক্তি পাবো। তাহলে আমরা ফার্স্টে এখন লিখব, আমরা কি লিখব, আমরা লিখব গতিশক্তি। আমরা লিখব কি, গতিশক্তি কি, টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। ভাইয়া বি স্কোয়ার দিলে তো এখানে জিনিসটা কেমন লাগে, কারণ আপনি চিরায়ত বলবিদ্যা পড়তেছেন। ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু আমরা বি স্কোয়ার দিই না, মানে বি এর পরিবর্তে আমরা কি দিতে পারি, আর স্কোয়ার। কি আর স্কোয়ার না? আর একটু আগে তো আমি আরটাকে কি নিছি, ভেক্টর নিছি, এটা তো অবশ্যই ভেক্টর নিতে হবে, তাহলে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে বি এর পরিবর্তে কি আর ডট স্কোয়ার দিতে হইব আমাকে, এটা আশা করি আপনারা জানেন, অবশ্যই জানেন। তাই আমি এখন আর এটা বি নিব না, আমি এটাকে কি নিব, আর ডট স্কোয়ার। এখন আপনাদের বইয়ে এইভাবে আরেকটা কি দিয়ে দিছে, মডুলাস দিয়ে দিছে। এখানে মডুলাস দেওয়ার কথা হচ্ছে যে এই অবস্থান ভেক্টরটা যাতে ঋণাত্মক না হয়, মানে এটা মানে ব্যাগের মানটা যাতে আর কি ঋণাত্মকের দিকে না যায়। তো এইটা আসলে কোনো ব্যাপার না, এটা মডুলাস দিলেও অঙ্কে হয়, না দিলেও হয়। তবে বইয়ে আছে, আমরা দিয়ে দিছি, আমি অনেকটা বইও দেখছি, এটা দেয় নাই, কিছু বইয়ে দেয় নাই, আর বাংলাদেশের কিছু বইয়ে দিছে। যাই হোক, এবার একটু খেয়াল করি, আমাদের তো গতিশক্তির মান পাইয়ে গেলাম, কিন্তু ভাইয়া বিভব শক্তির মানটা কিন্তু এত ইজিলি এটা বার করা যাইব না। কারণ আমরা দেখছি হ্যামিল্টনে এখান থেকে এক নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে একটা বস্তু যাইতে সে যাওয়াটা মানে একটা গতিশীল, মানে তো গতিশক্তি ইজিলি আসে পড়ে। এইখান থেকে তো বিভব শক্তি তো আমরা জানি উচ্চতা, এইচ, তারপরে তার অনেক কিছু নিয়ে আমার আনতে হয়। বিভব শক্তিটা তো উচ্চতার উপরে আমরা গণনা করে থাকি, কিন্তু এটা তো একটু আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স, তো এই জন্য আমরা এটা উচ্চতা ধরে, এখানে হ্যামিল্টনিয়ান বলবিদ্যা উচ্চতা ধরে আনতে পারি না। সেক্ষেত্রে আমাদের আরেকটা কৌশল অবলম্বন করবো আমরা, সেই কৌশলটা আমি দেখাই কিভাবে আমরা এটা আনবো। তবে আমাদের গতিশক্তির কাজ কিন্তু শেষ হয় নাই, আরেকটা বাকি আছে। দেখেন, যদি গতিশক্তিটা পরিবর্তনশীল হয়, কারণ দেখেন একটা বস্তু এইভাবে যদি যায়, এইখানে তার গতিশক্তি বেশি থাকতে পারে, এইখানে কম থাকতে পারে, আবার এইখানে বেশি থাকতে পারে। তাহলে গতিশক্তির কি একটা পরিবর্তন আছে না, ভেরিয়েশন আছে না? এই যে ভেরিয়েশন গতিশক্তির ভেরিয়েশনের জন্য আমরা লিখতে পারি, আমরা লিখব কি, গতিশক্তির পরিবর্তন হলে মানে পরিবর্তনশীল গতিশক্তির জন্য পরিবর্তনশীল গতিশক্তি ডেল্টাটি হলে, মানে ডেল্টাটাই হচ্ছে তার মূলত পরিবর্তন। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই আমার হাতের লেখা খুবই বাজে, আপনারা দুঃখিত, এই জন্য আমি সরি, কারণ এই অঙ্কটা অনেক একটু ইকুয়েশনটা বেশি হইব দেখে আমি একটু ছোট করে লিখতেছি, আশা করি বোঝা যাচ্ছে।
তো এখন এই জিনিসটা কিভাবে ডেল্টা টিটাই আমি কিভাবে লেখা দিলাম দেখেন, ডেল্টা টিটা নিয়ে আমি গভীরে কিছু যেমন আমি হালকার উপরে একটু বুঝাই দিই। আপনারা কি নবম দশম শ্রেণীতে এই করছিলেন না, ধারার অঙ্ক করছিলেন? ধারার অঙ্ক আমরা কি করতাম, আমাদের এরকম থাকতো 2 3 তারপরে আচ্ছা 1 2 3 4 5 এরকম ধারার অঙ্ক থাকতো। আমরা কি করতাম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, বা আমরা যেই পদটা নিতাম তার আগেরটা থেকে বিয়োগ করলে আমরা একটা জিনিস পাইতাম। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, আবার 5 থেকে 4 বিয়োগ করলে 1। তাহলে আমরা বলতাম কি, আমরা বলতাম যে সাধারণ অন্তরের মান আমাদের কি আসতেছে, 1 আসতেছে। ফলে এই অঙ্কটা হ্যাঁ 9 10 আছে এবং 8-এও আছে, প্যাটার্নের মধ্যেও কিছু একটা অঙ্ক মেবি প্যাটার্নে আছে হয়তো। আচ্ছা যাই হোক, পরবর্তীতে আমরা কিন্তু প্রত্যেকটার জন্য কি পাইতেছি, 1 পাইতেছি। তাহলে একটা বস্তু যদি এখান থেকে এই পথে যায়, তাহলে তার পরিবর্তনটা অল টাইম দেখা যাবে যে এরকম একটা রাশি থাকবে। সেই রাশিটা তো আমরা 1 না 2 না কি আমি জানি না, সেটা আমরা ডেল্টা দিয়ে দিলাম। তো আমি দুঃখিত, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। আচ্ছা, যদি হয় গতিশক্তি ডেল্টা টি হয়, তাহলে আমরা কি করব, এই ডেল্টা টি এর কারণে এই গতিশক্তিটাকে আমরা আবার কি করব, হাফ এইটা ধ্রুবক রাশি, এমটা ধ্রুবক রাশি রাখলাম। কারণ এই ডেল্টা টি এর কারণে কিন্তু এইখানে কিন্তু একটা কি হবে, ডিফারেন্সিয়েটের একটা হিসাব আসবে। এখন আমরা এইটার পাওয়ার 2 পাওয়ারটারে নামাই দিলাম, আর ডট থেকে গেল, আর আর ডটের 2 - 1 মানে কি 1, অর্থাৎ এইটা আর ডট স্কোয়ারকে আমরা এইভাবে করলি 2 × আর ডট 2 - 1, হ্যাঁ। আর এইটাকে করলে তাহলে কি থাকে, আমার এইটা থাকে কত, 2 থেকে 1 গেলে 1, আর 1 দিলেও চলে না দিলেও চলে, হ্যাঁ। তাই আমরা কিন্তু এইটার হিসাবটা এইভাবে করছি। আচ্ছা, আর এই যে ডেল্টাটা, এই ডেল্টাটা যদি আবার ফিরে আর এর সাথে রাখি আমি, তাহলে এটা ডেল্টা ভেরিয়েশনের যে আর ডট, এই ডেল্টা ভেরিয়েশনের আর ডটের মান এইভাবেই থাকবো। কিন্তু কথা হলো আর ডটকে যদি আমরা টি এর সাপেক্ষে করতাম, হ্যাঁ এই অঙ্কটা এইটাকে যদি টি এর সাপেক্ষে করতাম, ধরেন এটা ছিল টি এর সাপেক্ষে যদি করতাম, তাহলে এইভাবে হইতো 2 আর ডট ইন্টু আবার কি হইতো, আরেকটা কি হইতো, আর ডাবল ডট হয়ে যেত, কারণ আবার এটাকে টি এর সাপেক্ষে করতাম, এরকম কিছু হয়ে যেত, হ্যাঁ। তো যেহেতু আমরা এটাকে টি এর সাপেক্ষে না, আমরা ডেল্টার সাপেক্ষে করছি, তাই আর এর যে ডেল্টার মানটা, ডেল্টা ভেরিয়েশনটা, সেটা এইভাবেই থেকে যাবে। ওকে, আচ্ছা, এবার এই টু কাটা যায়, তাহলে আলটিমেটলি আমার থাকতেছে কি, এম আর ডট ডেল্টা আর ডট, এইটুক থাকতেছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো বলছিলেন শুধু গতিশক্তি বার করলে হয়ে যেত, কিন্তু ভাইয়া এখানে তো গতিশক্তির পরিবর্তন হইতেছে, তাইলে আপনার ডেল্টা মানে গতিশক্তি, যে পরিবর্তনশীল গতিশক্তিটা লাগবে আপনার, এই জন্যই পরিবর্তনশীল গতিশক্তিটা আমরা মানটা বাইর করে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এইবার আমাদের কি করতে হইব, বিভব শক্তি বার করতে হইব। এখন বিভব শক্তি বার করতে হলে কি করতে হইব, আমাদের একটা নতুন কৌশলে যাইতে হইব। আমরা জানি কি, কাজ সমান কি, কাজ ডাব্লিউ সমান এফ এস। এফ মানে কি বল, আর এস মানে কি তার সরণ। আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্সে বলটা এইভাবে দেই আমরা ভেক্টরে, আর এস সরণটা মানে কি, সরণ মানে কি ডেল আর না। খেয়াল করুন তো, কারণ আমরা কিন্তু ডিএলএমবার্টের নীতিতে দেখছিলাম যে অপ্রকৃত সরণ কি ডেল আর, তো এখানে আর এর উপর অবশ্যই ভেক্টর চিহ্ন থাকবে। তাই আমরা এইখানে দেখেন, আচ্ছা এই যে এফ এস এর পরিবর্তে আমি লিখতে পারি না, এফ এর মানের বদলে এম এ, আর এস এর মান কি, এখন এস মানে সরণটা যদি উপরের দিকে হয় তাহলে উচ্চতা লেখা দিতে পারি না, আর এ তো একটা ত্বরণটা যদি জি হয়ে যায়, তাহলে আলটিমেটলি এইটাও কিন্তু একটা কি বিভব শক্তি হয়ে যায়। তাহলে এই যেই কাজ সেইটাই আবার কি হয়ে যাইতেছে, বিভব শক্তি হয়ে যাইতেছে না। কিন্তু আমি এই এফ এস এর মানটা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী আমি সাজাবো, এইটাই আমাদের কি মূলত বিভব শক্তি হিসেবে কাজ করব, আমি সেটাই দেখাবো। এই জন্যই আমাদের একটা নতুন পদ্ধতি যাইতে হইতেছে। তাহলে আমরা লিখবো সম্পাদিত কাজ। এখন এই অ্যাকশন ব্যাপারটার জন্য সম্পাদিত যে কাজের মান, সেই কাজের মানটা আমি করতেছি, কাজের মানটা আমরা ধরে নেব যে সম্পাদিত কাজ যদি কি হয়, ডেল ডাব্লিউ হয়, মানে ডেল কি কাজের তো একটা পরিবর্তন থাকবে, হ্যাঁ। এই জন্য আমি ডাইরেক্ট সম্পাদিত কাজটা নিয়ে পরিবর্তনশীল কাজটাই নিয়ে নিলাম, এটা হয়। তাহলে আমরা লিখতে পারি কি, সম্পাদিত কাজ মানে কি ভেক্টর ফাংশন, মানে ভেক্টর এফ
ডেল আর, এটা হচ্ছে সম্পাদিত কাজ। এইটাকে আমি 1 নং সমীকরণ দিলাম আমার সুবিধার জন্য। এইবার আমি কি করব, আমি দেখতেছি যে এইখানে তো আমার বিভব শক্তি আনতে হইব। এখন এই বিভব শক্তিটা আমি চাইলে এখান থেকে ডাইরেক্ট আইনা বি লিখতে পারি। তো সেই বি থেকে আবার আমার আরেকটা ভেজাল করতে হইব ডেলের মান নিয়ে, এই ডেলের মান নিয়ে আরেকটা ভেজাল করতে হইব, কারণ এখান থেকে তো আর ডেল বি বাড়াইব না, এখান থেকে সরাসরি বি বাড়াইব। যার কারণে আমরা কি করব, আমরা সংরক্ষণশীল সিস্টেমে চলে যাবি। আবার আমরা কিন্তু জানি সংরক্ষণশীল সিস্টেম, হ্যাঁ, মানে যেখানে কি থাকে, নিত্যতা সংরক্ষণ থাকে, শক্তির নিত্যতাগুলো। সংরক্ষণশীল সিস্টেমের জন্য আমরা এফ এর যে বলের মানটা সেটাকে কিন্তু আমরা কি করতে পারি, নেগেটিভ ডেল ভি লিখতে পারি। এই যে আমি কিন্তু এইবার আমি মূল জায়গায় ক্লিক করে ফেলছি যে এই জিনিসটা, এই সূত্রটা কিন্তু আমি হয়তো আমার কোনো একটা ইকুয়েশনে দেখাইছিলাম, মেবি প্রথম অধ্যায়ের একটা লেকচার 2 না 3 জানি আমি দেখাইছিলাম, এরকম একটা সূত্র হয়তো দেখাইছি। আর না থাকলেও এই সূত্রটা সবাই জানেন আশা করি, কারণ এটা তো ইন্টারমিডিয়েটের একটা সূত্র। তো এইটা একটু দেখে নেবেন আপনারা। তো এইটা হচ্ছে সংরক্ষণশীল সিস্টেমের জন্য নেগেটিভ ডেলের কি বিভব শক্তি আকারে নেওয়া যায়, গুণফল আকারে, হ্যাঁ। এইবার দেখেন এই এফ এর মানটা আমি এইটাকে আরেকটু মডিফাই করি, মাইনাসটা থেকে যাব। ডেলের মান কি, ডেল মানে কি, ডেল মানে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে, এরকম একটা জিনিস থাকে না। আচ্ছা, এখন এই ডেলের পরিবর্তে আমি প্রত্যেকবার এখানে আয়ের জায়গায় ভি বসানোর আমার তো দরকার নেই, কারণ আমি তো ফার্স্টেই একটা ফাংশন নিয়েছিলাম। সেই ফাংশনটা ছিল কি, আর এক্স ওয়াই জেড। দেখেন তো এক্স আছে, ওয়াই আছে, জেড আছে না, তাহলে এই তিনোটার পরিবর্তে আমি এখন কি নিব, আর নিয়ে নেই। তাহলে আমি কিন্তু ডেল এক্স না নিয়ে এখানে আর নিয়ে নিব, আমি এইভাবে নিতে চাইতেছি, ডেল আর ভেক্টর এইভাবে নিয়ে নিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, কারণ আর এই আরটাই এই তিনটা রিপ্রেজেন্ট করতেছে, এই যে আমি আর ফাংশন হিসেবে লিখছিলাম। তো এইটা নোটে দেওয়া আছে, নোটটা দেখলে আরো ইজি বুঝে যাবেন। তাহলে আমি এটাকে কি করব, আমি লিখবো ডেল ডিভাইডেড বাই ডেল আর ভেক্টর লিখলাম। আচ্ছা, এইবার খুব সুন্দর হয়েছে। এবার এই এফ এর মানটা আমি পাইলাম এটা, সুতরাং এটা পাইছি, এটাকে আমি 3 নং দিই। এবার এই 3 নং এর মানটা, এই 3 নং এর মান, সরি এখানে তো এটা তো 2 নং, হ্যাঁ 2 নং পাইছি। এবার দেখেন 1 নং আর 2 নং আমরা কি করবো, অ্যাডজাস্ট করি। এবার দেখেন, তাহলে আমি 1 নং এ 2 নং এর মান বসাই, হ্যাঁ 2 নং এর মানটা 1 নং এ বসাই, তাহলে আমরা লিখবো 2 নং এর মান। আচ্ছা, এখানে নোটের মধ্যে হয়তো এইটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং দিছি, এটা হয়তো 1 নং আছে, তো আপনারা একটু ওইটা সমস্যা না, দেখলে বুঝে যাবেন। তা আমরা কি করব, এটার মধ্যে 2 নং এ 1 নং এর মান বসাই, হ্যাঁ। মানটা যদি এবার বসাই, তাহলে আমি আগে লিখি ডেল ডাব্লিউ সমান কি আছে, এই এফ এর পরিবর্তে আমি এটুকু বসাই দিই, মাইনাস, ও আচ্ছা এখানে একটা বি আছে, তো বিটা দেইনি, হ্যাঁ এই ভিটা কিন্তু দিতে হবে। আচ্ছা, এইবার এফ এর পরিবর্তে আমি ডেল ভি ডিভাইডেড বাই ডেল আর ভেক্টর নিলাম, আর এই যে এই ডট ডেল আর ভেক্টর নিয়ে নিলাম। দেখেন এইবার এই নিচের ডেলার এর উপরে ডেলার কাটা যায়, তাহলে আমরা আলটিমেটলি কি পাইতেছি, সুতরাং এটা কাটা গেলে থাকে কি আমার এইটা আর এইটা কাটা যায়, তাহলে আমার থাকতেছে মাইনাস ডেল ভি। এই যে দেখেন আমরা শেষমেশ কিন্তু আমরা একটা বিভব শক্তি পাই গেছি, এই যে ডেল ভি বিভব শক্তি পাইছি আর ডেল্টা টি গতিশক্তি পাইছি না, তাহলে আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। এবার শুধু আমরা হ্যামিল্টনের পরিবর্তন নীতির ওই সূত্রটা, এল এর সূত্রটা লিখে আমরা অঙ্ক শুরু করে দেব। তো আশা করি এই পর্যন্ত সকলেই সুন্দর মতো বুঝতে পারছেন। তাহলে আমার হয়তো এই বোর্ডে অনেক কিছু মশা লাগতে পারে, তাই আমি একটা কাজ করব। দেখেন এইখানে এই ডেল ডাব্লিউর মান কত, এইটুক, আর এই ডেল ডাব্লিউর মান কত, মাইনাস ডেল ভি। তখন আমি কিন্তু মাইনাস ডেল ভি এর পরিবর্তে এই এফ ইন্টু ডেল আর বসাই দিতে পারি, কারণ এইটা আর এইটা যদি সমান হয় তাহলে এইটার এইটাও তো সমান হইব নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার আমরা একটু লিখব, আমরা একটু, আচ্ছা এই সাইডে আমি কিছু লিখতে থাকি, পরে না জায়গা হইলে আমি মুছে দেব। হ্যামিল্টনের আমরা এবার লিখব হ্যামিল্টনের পরিবর্তন নীতি হতে
নীতি অনুসারে হ্যামিল্টনের পরিবর্তন নীতি অনুসারে কি পাই আমরা পাবো প্রথমেই ইন্টিগ্রেশন t1 থেকে t2 পর্যন্ত ল্যাগ্রাঞ্জিয়ান ডিটি ইকুয়ালস টু 0 কারণ এইখানে আমার একটা ডেল আইসা পড়বো হ্যাঁ এই সূত্রটা মানে আমি জাস্ট এতটুকু দেখাইছিলাম কারণ জটিলতা এড়ানোর জন্য আপনারা হয়তো যদি জটিল হয়ে যায় ব্যাপারটা ছিল এইরকম t1 t2 l dt ইকুয়ালস টু এখানে এক্সট্রিম মানে এক্সট্রিমাম এক্সট্রিমাম একটা ব্যাপার ছিল এই এক্সট্রিমাম ব্যাপারটা বলতে চাইতেছে হয় সর্বোচ্চ হইব নাহলে হয় সর্বনিম্ন হইব তাহলে এইখানে হয় সর্বোচ্চ বা হয় সর্বনিম্ন কখন হইব যখন এটার মান 0 হইব আর এখানে ডেল্টা হইব বুঝতে পারছেন তখন আর কি এইটা এই সূত্রটা দাঁড়ায় তো আপনাদের পরীক্ষায় নাম্বার পাওয়া দরকার আর এইটা তো বলেই দিলাম যেটুকু বোঝার আপনারা বুঝছেন হয়তো এইবার আমরা কি করব আমরা কিন্তু এই অঙ্ক থেকে আমরা এবার আগাইতে পারি আর আমাদের কোনো টেনশন নাই ফিজিক্সের থেকে আমরা বাঁচে গেছি এখন আমরা ম্যাথমেটিক্সের ঢুকে যাব এল এর মানটা আমরা কি বসাতে পারি t মাইনাস ভি কারণ এল মানে কি ল্যাগ্রাঞ্জিয়ান আর এখানে 0 আমরা দিতেছি আবার ডেল্টা আমি রেখে দিতে আচ্ছা এইবার একটা কাজ করি এবার এই বাইরের ডেল্টা আমার আর দরকার নেই এই বাইরের ডেল্টা আমি যদি ভিতরে ঢুকাই দিই তাহলে টি আর বি এর সাথে গুণ হয়ে যায় দেখেন আমার তো লিমিটের সাথে তো আর ডেল্টা গুণ হইব না লিমিটের সাথে কি গুণ হয় তাহলে ডেল টি মাইনাস ডেল ভি আর ডিটি তো ওইখানে থেকে যাইব এইভাবে হয়ে গেল অর্থাৎ এই ডেলটা আমি ভিতরে ঢুকাই দিলাম আশা করি বুঝতে পারতেছেন এইবার একটু খেয়াল করেন কি করা যায় এবার এই ডেল্টা টি এবং ডেল্টা বি এর মান তো আমি আগেই বার করে রাখছি এই যে ডেল্টা বি এর মান কত এফ ডেল আর বসাই দিব আর ডেল্টা টি এর মান কত এম আর ডট ভেক্টর ডেল আর ডট ভেক্টর বসাই দিব তাহলে বসায় দিলেই আমাদের এই কি হয়ে যাব আমাদের অঙ্কটা একটু হয়ে যাবে তখন আমি এবারে একটু কাজ করি এবার আমি এইটাকে একটু লিমিটটা রেখি t1 t2 এখানে যদি মানটা বসাই এটার মান কত এম আর ডট ভেক্টর ডেল আর ডট ভেক্টর চিহ্ন মাইনাস এইটা হচ্ছে সূত্রের মাইনাস আচ্ছা সূত্রের যদি মাইনাস হয় এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই একটু সহজ হবে না আর একটু সূত্রে তো এটা তো সূত্রের মাইনাস কিন্তু এই ডেল বি এর আগে তো আবার কি আছে মাইনাস আছে না এই ডেল বি এর আগে মাইনাস আছে না তাহলে এই এফ এর মানটা যদি আমি বসাই দেখেন এই ডেল আচ্ছা এইটা সমান আমি লিখি তাহলে এই ডাব্লিউ সমান যদি ডাব্লিউটি সমান যদি এফ ডি আর লিখে দিই এফ ডেল আর এটা লিখি মাইনাস ডেল বি হয়ে যাবে না এই মাইনাসটা যদি আমি এই পাশে আনি তো সমস্যা আছে তখন ডেল বি এর মান তো এইটা হয়ে যাইতেছে মাইনাস এফ ডেল আর হয়ে যাইতেছে না এই মানটা আমি এখন এখানে বসা দিই তাহলে মাইনাস এফ ভেক্টর ডেল আর এটুক বসাইলাম না আর এখানে আমার কি আছে ডিটি সমান 0 আছে দেখেন ভাইয়া আমরা এইটুক পাইছি এই পর্যন্ত আশা করি সমস্যা হওয়ার কথা না আপনারা বুঝতেছেন কিনা আল্লাহ জানে তো আমি তো আমার তো মনে হইতেছে কোনো এখানে কঠিন কিছুই ছিল না আমি যা চাই মানে যেভাবে চাচ্ছি সেভাবে আমি বুঝাইতে পারতেছি আচ্ছা এইবার কিন্তু আমাদের আর এখানে আর কোনো কিছু দরকার নেই কারণ আমরা মান বসায় লাইছি আমরা এখানে মুছা দিয়ে অঙ্কটা এবার এই পাশে নিয়ে আসবো তো এখন আমি যদি এটা মুছা দেই আপনাদের সমস্যা হবে না আশা করি আপনারা নোটটা দেখলেই এই অঙ্কটা খুব সহজে বুঝা যাবেন এবার আমরা এই অঙ্কটাকে নিয়ে আসি এই লাইনে হ্যাঁ আমরা এই লাইনে নিয়ে আসবো প্রথম লাইনে তো এখন এইটার পরের লাইন থেকেই আমরা শুরু করি এইটাকে করলে কি হয় প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না আর এই লিমিটটা কিন্তু এইটা একটা পদ বাড়িব এখানে আরেকটা পদ বাড়িব সেই দুইটা পদের আমি ভাগ করে দিয়ে দিই দেখুন লিমিট t1 t2 থাকতেছে কি এম আর ডট ডেল আর ডট এটা থাকতেছে নাকি এখন এই মানটার সাথে এই যে মাইনাসে কি ছিল মাঝখানে মাইনাসে প্লাস হয়ে গেছে মাইনাসে প্লাস কিন্তু দেখেন তো এখানে তো পদ আমার দুইটা এখানে কি পদ দুইটা আমি কি আরেকটা লাইন ভাঙ্গাই করে দিই আচ্ছা আমি আরেকটা লাইন ভাঙ্গাই করে দিই তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে নেই তাহলে আমার এখানে মাইনাসে প্লাস এফ ইন্টু ডেল আর ভেক্টর ডিটি ইকুয়ালস টু 0 হ্যাঁ আমরা এই আরেকটা লাইনে আমি করে দিই নাহলে আপনারা বুঝতে হয়তো কষ্ট হয়ে যাইব আচ্ছা এবার দেখেন আমি t1 রাখতেছি t2 রাখতেছি এবার এই ডিটিটা আমি ওর সাথে একবার গুণ দিব ওর সাথে একবার গুণ দিতে পারি না আবার এই লিমিটটা তো ওরেও পায় নাকি তাহলে লিমিট এম আর ডট ডেল আর ডট মানে ভেক্টর চিহ্ন তো সবার সাথে আছে
ডিটি ওরে দিয়ে দিলাম, আবার প্লাস, আবার এই লিমিটটা ওরেও দিলাম ফার্স্টে, t1 t2, আর কি আছে এফ ডেল আর ইন্টু ডিটি ইকুয়ালস টু 0। দেখেন আমরা এই পর্যন্ত পাইছি। এইবার এই চিত্রটা দিকে একটু খেয়াল করি। আমরা এখানে মনে আছে আমি বলছিলাম যে যখন আমরা এফ এর একটা মান পাইয়া যাবো, এখানে অবশ্যই ভেক্টর চিহ্ন হবে, এফ এর মানটা পাইয়া গেলে কিন্তু তারে আমরা আর কাজ করব না, তারে আমরা রাইখা দিব। কারণ এই এফ এর মান কিন্তু আমি পাইয়াছি, তার মানে এই এতটুকুর যে লিমিটটা, এই দ্বিতীয় অংশের লিমিটটা আমরা তারে আর কাজ করার দরকার নেই, তারে শুধু পাশাপাশি বসায়ালে রাইখা দিব। হ্যাঁ, তারে পাশাপাশি রাইখা দিব। আমাদের কাজ হবে এই ফাংশনটা নিয়ে। দেখেন এখানে কয়টা ফাংশন? দুইটা ফাংশন, এইটুকু একটা ফাংশন আর এইটুকু একটা ফাংশন। তার মানে কি এইটা কি ইউ ভি এর সূত্র যায় না? ইন্টিগ্রেশন আর ইউ ভি এর সূত্র কি? ইউ ভি এর সূত্র হচ্ছে এরকম যে ইউ ভি ডিএক্স, এক্সের সাপেক্ষে করলে মাইনাস মাইনাস, তারপরে আবার ডি ইউ বাই ডিএক্স, আবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এরকম একটা সূত্র আমরা ইউ ভি এর সূত্র পাই। হ্যাঁ, এই সূত্রটা আমরা এই প্রথম অংশের জন্য কাজে লাগাবো, আর সেকেন্ড অংশটা কিন্তু আমরা রাইখা দিব, কারণ ওরও তার কাজ নাই। আমাদের এফ পায়ালাইছি, নিউটনের দ্বিতীয় সূত্রের বলটা পায়ালাইছি, এখন ভর আর ত্বরণটাই বার করার জন্য আমাদের এই অংশটুকুর কি করতে হবে? আমার ইউভির সূত্র নিতে হইব। ইউভির সূত্র নিলে কি হইব? দেখেন ইউ, প্রথমে ইউ বলতে এই যে এইটুক এম, এই আর ডট, দেখেন আর ডট, এইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, ডি আর ভেক্টর বাই ডিটি, কারণ এইটাকে করলেই তো আমার আর ডট হয়ে যায়, একবার টি এর সাপেক্ষে করলে একটা ডট হয়। তো এই ডটের পরিবর্তে তো আমি এইটা লিখতে পারি, এইটা লিখতে পারি, আমি এইটাই লিখে দেবো এবার, ডি আর ভেক্টর ডিভাইডেড বাই ডিটি। ওকে, আচ্ছা এইটা লিখলাম। তারপরে আমার কি করতে হইব? আমার এই সেকেন্ড অংশ ডেল আর, আমি এটা একটু মুছা দিই, নাহলে এটা হয়তো ভেজাল লাগাই দিব আপনারে। এই অংশটুকুকে যদি আমি t1 t2 ডেল আর ডট ডিটি এইটাকে যদি আমি করি, তাহলে কি হয় জানেন? এইটা এই ডিটি আর লিমিট, মানে এইটাকে ইন্টিগ্রেশন করলে তার একটা ডট কইমা যায়, তার ডট একটা আছে, এই একটা ডট কইমা যাইব, আর তার লিমিটটা বৈশা যায়, তার লিমিটটা বৈশা যায়। এইটুকের ইন্টিগ্রেশন করলে আপনারা এই রেজাল্টটাই পাবেন। হ্যাঁ, তাই এটা আমি এইটুকুর রেজাল্ট যে এটা আমি বসায় দিতেছি। তাহলে এইটুকুর রেজাল্ট আমি কি বসায় দিব? আমি ডেল আর বসায় দিব, আর একটা ডট কমে যাব, কারণ আমরা ইন্টিগ্রেশন করছি ডিটি এর সাপেক্ষে। কারণ আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করলে আর কে যদি আমরা ধরেন আর কে ডিটির সাপেক্ষে করলে একটা ডট বাড়ে, আর তাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু একটা কমবো, কারণ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন তার কি বিপরীত রাশি, এই জন্য কিন্তু কমে আইছে। হ্যাঁ, আচ্ছা এবার তার লিমিটটা যদি আমরা বসায় দিই, সাথে সাথেই t1 আর t2 রেখে দিলাম, এই যে লিমিটটা। এইবার দেখেন সূত্রের কি, সূত্রের মাইনাস, ইউভি সূত্র কিন্তু অর্ধেক শেষ হয়েছে, মাত্র বাকিটুকু আছে ইউভি মাইনাস। এখন আমরা এই অংশটুকুকে যদি ইউ না ইউ ডিএক্স, ধরেন এম ডি এম আর ডট বাই ডিটি এর সাপেক্ষে হলে, এখানে আমরা তো ধ্রুবক রাশি, এটাকে বাইরে এনে দিই, এটাকে বাইরে এনে দিলে, আর এটাকে কি হয়, আমরা এটাকে যদি করি তাহলে ডি আর ডটকে যদি আমি একটা ডট উঠাই দিই, তার মানে কি ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার হয় না? এই আর ডটটাকে উঠাই দিয়ে আমি এইভাবে লিখতে পারি। কেন? এইখানে আপনাদের হয়তো একটা গ্যাঞ্জাম লেগে যাবে, আমি বুঝাই। আমরা এমটা তো ধ্রুবক রাশি বাইরে নিলাম, আচ্ছা খেয়াল করেন, এইটাকে আমি এইভাবে করবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এটাকে করলে কি হয়, আর ডাবল ডট হয়ে যাব না? আপনাদের ভাই একবার টি এর সাপেক্ষে করছেন ডাবল ডট, ডাবল ডট কখন হয়? একটা আর এর রাশি ডাবল ডট কখন হয়? এটারে যখন আপনি আরটাকে যখন ডাবল ডট বানাইবেন, তখন তাকে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। কয়বার? দুইবার। তা দুইবার ইন্টিগ্রেশন করলে এটাকে কয়বার করতে হবে? দুইবার। আর কে দুইবার করলে কি ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এই তো দুইবার করলেন, দেখি তো আর ডাবল ডট আইছে নাকি? তাই আমি কিন্তু এখন এইটাকে আমি ডি স্কোয়ার আর ডিটি আকারে লিখবো। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে এই অংশটুকুকে আমরা এই প্রথম অংশটুকুকে এমটা ধ্রুবক রাশি, এটাকে বাইরে আনলাম, লিমিটটা আমরা আগে থাকতে দিয়ে দিলাম। এখন লিমিটের এইটার তো আমার কি আছে, আমরা ইউ ভি নাকি, এখানে ইউ ভি ডিএক্স এটা করছি, দেন মাইনাস আবার ইউ ডি ডিফারেন্সিয়েট এবং ইউর ডিফারেন্সিয়েট আর বি এর ইন্টিগ্রেশন। এইখানে আবার কিন্তু ইউর মানটা ডিফারেন্সিয়েট করতে হবে, আর
বি এর মানটা ইন্টিগ্রেশন করতে হইব। আমরা ইউর মানটাকে ডিফারেন্সিয়েট করতেছি, মানে এই যে এম আর ডটকে ডিফারেন্সিয়েট করতেছি, এম এর মান ধ্রুবক তাই বাইরে আনছি, আর ডটকে ডিফারেন্সিয়েট করলে আর ডাবল ডট হয়, আর আর ডাবল ডটের পরিবর্তে আমি ডি স্কোয়ার আর ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার লিখে দিতেছি। হ্যাঁ, এখন ভাইয়া এটা কেন করতেছেন? এইটা আমরা রাখছি এইভাবে, করতে পারি। আপনি যদি চান ডাবল ডট দিতে পারেন, সমস্যা নেই, এখানে ডাবল ডট দিলেও হবে। আচ্ছা, তারপরে আমাদের কি এবার এই যে বি এর কে আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এখন বি ডেল আর ডট এইটারে ইন্টিগ্রেশন করলে কি হইব? এখানে একটা ডট শুধু কইমা যাইব। হ্যাঁ, আর কিছুই থাকবো না, কারণ আমরা দেখছি এটাকে শুধু একটা ডট কইমা যায়। তাহলে এই ব্যাপারটা এসে পড়লো। আর এখানে কি আছে আমার এই অংশটুকু, দেন আমরা পাইতেছি কি ডিটি, আর আমাদের কি আছে প্লাস এই পাশের অংশটুকু আমি এখন এবার একটু মুছে দিই। আচ্ছা, এই ডান পাশের অংশটা আমার যা আছে তাই রেখে দিতেছি, T1 T2 F ডট ডেল আর ডিটি ইকুয়ালস টু 0। হ্যাঁ, আচ্ছা, এবার একটা কাজ করি আমরা, এই যে এই ডিটিটা কিন্তু ডিটিটা রয়ে গেছে। হ্যাঁ, আমরা শুধু এতটুকের মানটা করছি, এতটুকের মান কিন্তু এতটুক, আর ডিটিটা কিন্তু ডিটিটার সাথে বসে গেছে। আপনারা আবার বললেন না যে ডিটিটা কই থেকে আসলো। আচ্ছা, এইবার একটা সরি, এখানে অবশ্যই প্রত্যেকটা কি হবে? এই চিহ্ন হবে, সমান চিহ্ন নয়। এবার একটু খেয়াল করি আমরা, আমার এই অংশটুকুর মান কিন্তু 0 আসতেছে, ডেল আর, একটু খেয়াল করেন, ডেল আর এই যে লিমিটটা আমি দিছি এটার মান কিন্তু আমার 0 আসতেছে। কেন? কারণ আমরা দেখছিলাম যে হ্যামিল্টনের যেই অ্যাকশন পাথ বা রাস্তাটা, এই রাস্তার প্রথম এবং দ্বিতীয় বিন্দুতে প্রথম এবং শেষ বিন্দু দুইটার মানই 0, ফলে আপনার দুইটার লিমিটটা নিয়ে এটার মান বসাইলেও 0 আসবে। হ্যাঁ, এইটা মানে এই মানটা 0 আর কি। হ্যাঁ, এটা লেখা দিবেন, সাইডে লেখা দিলে আপনার ইজিলি বোঝা যাবে। তো এই মানটা যদি 0 হয়ে যায়, এই টোটালটার মান যদি 0 হয়, তাহলে এই 0 সাথে এটা গুণ দিলে 0, এই এমও গুণ দিলে 0, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটাই 0 এসে যায়। তাহলে এই সম্পূর্ণ রাশি 0 আসলে কি থাকে? আমার মাইনাস এম এতটুক আর এতটুক থাকে। আর আমরা এখন এইটাই লিখবো, মাইনাস এম লিমিট 1 লিমিট 2 ডি স্কোয়ার আর ভেক্টর ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ডেল আর ডিটি, লিমিটটা এইভাবে একটু লিখে দিই, T1। আচ্ছা, আর প্লাস এই এফ এর মানটা থাকতেছে। এফ এর মানের তো কোনো কাজ নাই, কারণ আমরা জানি এফ এর মানকে আমরা কাজে পরে লাগাবো, এখন আর নাই, কারণ তাকে আমরা পায়ে গেছি। আচ্ছা, ডিটি সমান 0। এইবার এখান থেকে আরেকটা জিনিস করা যায়, এখন শুধু আমি কমন নিব। আমি যদি কমন নেই, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায় একটু খেয়াল করুন। এখান থেকে ওর একটা লিমিট আছে, ওর একটা লিমিট আছে, আমি লিমিটটা কমন নিই ফার্স্টেই, T1 T2 কমন নিলাম। ওর ডেল আর ভেক্টর ডিটি, ডেল আর ভেক্টর ডিটি আছে, আমি কমন নিলাম, ডেল আর ভেক্টর ডিটি কমন নিয়ে নিলাম। এইবার আমার থাকে কে শুধু দেখেন তো, আমার থাকে শুধু এফ, আর কি থাকে এম মাইনাস এম, আর এই যে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, এইটুক থাকে না। তো যেহেতু এটা মাইনাসের রাশি, আমরা পিছিয়ে দিব, এফটা প্লাসের, তাই এটা সামনেই না, মাইনাস এম ডি স্কোয়ার আর ভেক্টর ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, আর এইটা সমান 0। আমরা কিন্তু এই যে কমন নেওয়ার পরে আমরা এই রাশিটা এই পর্যন্ত পেলাম। এইবার আমাদের একটু বাংলা লিখতে হবে। তো বাংলা লেখার পরেই আমাদের অঙ্কটা শেষ। দেখেন, এই অংশটুকুর জন্য আমাদের লিখতে হবে এরকম যে কোনো অপ্রকৃত সরণ, এই যে ডেলার মনে আছে, আমরা এটা অপ্রকৃত সরণ ডিএলএম বাটে নিতে পড়ছিলাম, যে কোনো অপ্রকৃত সরণের মানের জন্য উক্ত রাশিটা যদি স্বতঃসিদ্ধ, মানে উক্ত সমীকরণটা যদি স্বতঃসিদ্ধ হতে হয়, তাহলে এই যে সমাকলিত অংশ, দেখেন এটা তো ডিটি আর এটা তো লিমিট, আর এটা তো আমরা অপ্রকৃত সরণ বলতে আছি, তাহলে সমাকলিত অংশ কতটুকু? এই ব্র্যাকেটের ভিতর যেটুকু আছে এতটুক, অবশ্যই সমাকলিত অংশ 0 হতে হবে। যদি যে কোনো অপ্রকৃত সরণ ডেল আর এর জন্য উক্ত এই সমীকরণটা যদি স্বতঃসিদ্ধ হতে হয়, তাহলে সমাকলিত অংশের মান অবশ্যই 0 হতে হবে। এখন সমাকলিত অংশের মান যদি 0 হয়, তাহলে আমরা কি লিখবো? এফ মাইনাস এম, এই ব্র্যাকেটের অংশটুকুই আমরা কি লিখবো? আমরা লিখে দিই বাংলা লেখার পরে, এই যে এখানে বাংলা লেখা থাকবো কিছু, দেন আমরা এখানে লিখতেছি কত, এফ ভেক্টর মাইনাস এম ডি স্কোয়ার আর ভেক্টর ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার। এইটার মান কি? অবশ্যই 0 ধরতে হইব, কারণ আমরা বলেই নিছি এইটা। আচ্ছা,
এইবার এই দিকের আমি একটু এই লাইনটা মুছে দিই, কারণ আমাদের অঙ্ক আর এই দিকের তো করেই ফেলছি আমরা। আচ্ছা, তাহলে এইবার দেখেন এটার মান যদি 0 হয়, অবশ্যই আপনারা মনে হয় বুঝে গেছেন এবার কি করতে হবে। এবার এফ এর মানটা যদি আমি এই পাশে রেখে দেই, আর মাইনাস, আর এটা ব্রাকেট না দিলেও চলে, এখানে আমি এই মাইনাসের মানটা ওই পাশে নিয়ে গেলে কি হয়, এম প্লাস হয়ে যায় ডি স্কোয়ার আর ভেক্টর ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, আর শূন্য তো থাকেই না। এইবার দেখেন এফ সমান সমান এম, এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, ডাবল ডট ভেক্টর। আর এইটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আর এটাই কি, এটাই, সুতরাং এইটাই নিউটনের দ্বিতীয় সূত্র। কারণ আমরা জানি এই আর ডাবল ডট মানে কি, আর ডাবল ডট মানে হচ্ছে ত্বরণকে নির্দেশ করে। এই যে এইটা এখানে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, এখানে আপনি চাইলে ডাবল ডট হিসাবে ইউজ করতে পারতেন। যেহেতু বই এইভাবে দেওয়া আছে, তাই অনেকে হয়তো প্রশ্ন করবো, ভাইয়া আপনার বই তো এইভাবে দেওয়া আছে, তো আপনি ডাবল ডট নিলেন, কাটতে দিব কিনা। তো আমি এই সব জটিলতা এড়ানোর জন্য আমি এইভাবেই করছি। কিন্তু কথা হয়েছে বইয়ের মধ্যে এত ইকুয়েশন করা নাই ভাঙ্গা, আমি কিন্তু ভাঙ্গা পার্ট বাই পার্ট করাইছি। এখান থেকে ডাইরেক্ট এখান থেকে এই সমীকরণ এসে পড়ছে, এখান থেকে এটুক করে দিই শেষ, এখান থেকে এই লাইনটার পরে এটা অ্যান্সার দিয়ে দিছে। বই কিন্তু অনেক শর্ট করা, তো বইয়েরটা করলে আপনারা অবশ্যই বুঝবেন না। আমার মনে হয় আমি ভিডিওটা যতটুকু পারছি আমি সহজ করে ট্রাই করছি। হয়তো ভিডিওটা একটু লম্বা হওয়ার কারণে হয়তো আপনাদের বোরিং ফিল হতে পারে, এতটুকুই হয়তো আপনাদের সমস্যা হবে। কিন্তু আমার মনে হয় না ভিতরে ভিডিওর বুঝনের মতে কোনো ঘাটতি আমি রাখি নাই, আমার চেষ্টা থেকে যতটুকু পারছি আমি দিছি। তো সেই পর্যন্ত আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে, এবং পরবর্তীতে আমরা এরকম ক্লাসিক্যাল মেকানিক্সের ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।